ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জাবেদ ইকবাল ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার বেরোইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামে। উনি বর্তমানে নৌবাহিনীতে কর্মরত রয়েছেন। আর উনি মিরপুর সেনানিবাসের MIST-তে বর্তমানে দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে উনি একটি ঘটনা পাঠিয়েছিলেন, আর সেই ঘটনাটি আমরা পড়ে শুনিয়েছি। সেই ঘটনাটি মূলত যেই গ্রামকে কেন্দ্র করে, ওই গ্রামের একটা লোকেশন ওই ঘটনাতে বলা ছিল। ওই ঘটনাতে তিনি ওনার বাড়ির বর্ণনা পুরোপুরি দেননি। এই ঘটনাতে তিনি তার বাড়ির বর্ণনা দিয়েছেন। ওনার বাড়ির সামনে দিয়ে একটি বাইপাস রোড চলে গিয়েছে। সেই বাইপাস রোডের রাস্তার মানে ওই রাস্তাটা দক্ষিণ দিকে ফাঁকা মাঠের মধ্যে রয়েছে একটি কবরস্থান, আর উত্তর দিকে চলে গিয়েছে আর একটা মেইন রোড, যা মসজিদের সামনে গিয়ে উঠেছে, মানে একটা মসজিদের সামনে গিয়ে। এই গোরস্থান এবং মসজিদ নিয়ে প্রথম ঘটনাটি ছিল। আর পশ্চিম পাশে ছোট একটি বিল এবং পূর্ব পাশে অনেক জায়গা জুড়ে, পূর্ব এবং উত্তর পাশ মিলিয়ে ফাঁকা মাঠ এবং বড় একটি আমের বাগান রয়েছে। যাই হোক, আমরা ঘটনাতে চলে যাচ্ছি। এইখানে ছোট ছোট 3টি ঘটনা রয়েছে, কিন্তু 3টি ঘটনার মধ্যে আমরা একটি যোগসূত্র খুঁজে পাই। চলুন আমরা ঘটনাগুলো শুনি, তারপর এর মধ্যে কি যোগসূত্র রয়েছে সেটা বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম ঘটনা, যেটি সাল 2001, জাবেদ ভাইয়ের আপন মেজ ভাইয়ের নাম ইলিয়াস, তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আগেকার দিনে VCR নামে এক ধরনের ভিডিও টেপ রেকর্ডার ছিল, আপনারা অনেকে দেখেছেন। এখনকার জামানায় যারা একদম নতুন এটি শুনছেন যে VCR কি, তারা হয়তোবা এটা বুঝতে পারবেন না। CD প্লেয়ার যেমন ছিল, ঠিক তেমনি আগে এরকম VCR ছিল। সেই VCR এর মধ্যে একটা ক্যাসেট ঢুকিয়ে দিতে হতো। আমরা যেমন অডিও ক্যাসেটে গান শুনতাম, ঠিক তেমনি এরকম ভিডিও ক্যাসেট ছিল, ওটার মধ্যে ঢুকিয়ে দিলে টেলিভিশনে ওই ভিডিওটি দেখা যেত। এটাকেই, ওই মেশিনটাকে VCR বলা হতো আর কি। তো গ্রামে VCR ভাড়া নিয়ে তখন সকলে মিলে দেখতো। কেউ কেউ টাকা তুলতো, টাকা তুলে সেই VCR ভাড়া নিয়ে আসতো। এরকমটা কিন্তু আমি নিজেও দেখেছি ছোটবেলায়। সময়ের সাথে সাথে সেই জিনিসগুলো এখন আর নেই। তারপরে DVD আসছে, CD প্লেয়ার আসছে, এগুলোও এখন আর নেই, এগুলোর যুগও শেষ। যাই হোক, গ্রামের বেশিরভাগ মানুষ দিনভর কাজ করে রাতে আনন্দ করার জন্য বাজার থেকে VCR ভাড়া করে নিয়ে আসতো। তারপর রাতভর চলতো VCR দেখা। তেমনি এক রাতে ওনার বাড়ির উত্তর পাশে 2টা মাঠের মাঝখানে একটি পাড়া রয়েছে, ওই পাড়াটার নাম হচ্ছে মাঠ পাড়া। তো সেখান থেকে VCR দেখে রাত আনুমানিক 2টার দিকে ওনার মেজো ভাই ইলিয়াস বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই সময় ওনাদের পাড়ার কেউ ওই জায়গাতে ছিল না, যার কারণে ওনাকে একাই হেঁটে আসতে হচ্ছিল। মাঠ পাড়া থেকে ওনাদের বাড়ি আসতে পায়ে হেঁটে 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা। ইলিয়াস ভাই তখন অন্ধকার রাতে একা একা হাঁটছে। অন্ধকার এই কারণে বলা হচ্ছে যে ওনাদের গ্রামে 2014 সালে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেছেন। মানে যেহেতু ঘটনাটি 2001 সাল, এখানে ওনাদের গ্রামে ওই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। তো ওনার ভাই অন্ধকার রাতে কিন্তু অনেকবারই এই রোড দিয়ে আসা যাওয়া করেছে, কখনো তিনি তেমন ভয় ডর এরকম কোনো ফিল করেননি। আর এখনো যে তিনি যাচ্ছেন তার কোনো ভয়ও লাগছে না। হাঁটতে হাঁটতে একটু আগে যে মসজিদের কথা বললাম, সেই মসজিদটা তিনি পার হয়ে যান। তখন তার শরীরটা একটু ভারী ভারী লাগছিল, কেন যেন মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে। যদিও বা তিনি ইচ্ছা করলে মসজিদের সামনের ওই বাইপাস রোড ব্যবহার করে বাড়ি আসতে পারতেন, কিন্তু তিনি মনে করলেন সামনে গিয়ে ছোট একটি ব্রিজ, আর ওই ব্রিজের ওই পশ্চিম পাশ দিয়ে ছোট একটি একটা মাঠ রয়েছে, সেদিক দিয়ে যদি উনি বাড়ি যেতে চান তাহলে সময় অনেক কম লাগবে। তো যেইভাবে সেই কাজ। তখন আস্তে আস্তে যখন ছোট্ট ব্রিজের কাছে আসেন, হঠাৎ করে তিনি সামনে একটি জিনিস দেখতে পান। তিনি দেখতে পান, মানে চাঁদের আলোতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা, গায়ের রং কালো। চাঁদের আলোতে ফর্সা মানুষও কিছুটা বোঝা যায় যে সে ফর্সা কিনা,
কিন্তু ওই বাচ্চাটি আসলেই কালো। এবং গ্রামে আমরা দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় কিন্তু প্যান্ট পরে না, হাফ প্যান্ট বলুন বা ফুল প্যান্ট বলুন, এরা কিন্তু তারা পরে না। অনেক সময় আমরা দেখতে পাই তারা এরকম উলঙ্গ হয়ে রাস্তাতে দৌড়াদৌড়ি করে। এই কারণে বিষয়টা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু না গ্রামের ক্ষেত্রে আর কি। তো ওই বাচ্চাটি এত রাতে হঠাৎ করে কথা নেই বলা নেই রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে এবং রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে এই বাচ্চাকে দেখে তিনি চিন্তা করেন যে এটা কোন বাড়ির বাচ্চা, আশেপাশে কোনো গ্রামের এই বয়সের বাচ্চা আছে আগে তো উনি দেখেননি, আছে অনেক বাচ্চাই আছে কিন্তু তার চোখে পড়েনি, এটা কোন বাড়ির বাচ্চা। উনি তখন বলেন যে কি গো বাবু তুমি কোন বাড়ির। তখন ওই বাচ্চাটি কোনো কথা বলে না, তার দিকে তাকিয়ে থাকে। তখন উনি চিন্তা করেন যে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ে জোর একটা ফু দেওয়ার চেষ্টা করি, যদি ওই বাচ্চাটি স্বাভাবিক হয় তাহলে তো কিছু হবে না, আর যদি অস্বাভাবিক কিছু হয় তাহলে সে এখানে টিকতে পারবে না। সেই চিন্তা করে তিনি আয়াতুল কুরসি পড়েন এবং আয়াতুল কুরসি পড়ে জোর একটা ফু দেন, মানে এত জোরে ফু দেন হালকা বাতাস যেন তার গা পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি যখন আয়াতুল কুরসি পড়ে জোরে একটি ফু দিয়েছিলেন, এমন একটি চিৎকার করে ওঠে ওই বাচ্চাটা, মানে ভয়ানক এক আর্তনাদ, এবং আর্তনাদ করার সাথে সাথে ওই বাচ্চাটি অদৃশ্য হয়ে যায়। তখন এই ইলিয়াস ভাই বুঝতে পারেন যে এটি আসলে সাধারণ বাচ্চা ছিল না, এটি একটি দুষ্ট জিন ছিল। যেহেতু এমন একটা ভয়ানক গগন বিদারী চিৎকার করেছে, উনিও ভয় পেয়েছেন। উনি তখন দ্রুত মাঠের মধ্যে নেমে গিয়েছেন এবং ওই দিক দিয়ে উনি দৌড়ানো শুরু করেছেন। ওই দিক দিয়ে গেলে আরো পথটা কাছে হবে এই চিন্তা করে উনি যখন দৌড়াচ্ছেন, উনি ফিল করছিলেন যে ওনার পেছনে কেউ একজন দৌড়ে দৌড়ে আসছে, সে স্পষ্ট বুঝতে পারছিলেন আর কি। কিন্তু উনি দোয়া দুরুদ পড়েই যাচ্ছেন, পেছন দিকে তাকাননি। বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন তখন মনে হচ্ছে যে আশেপাশে ঝোপঝাড় ভেঙে পেছন পেছন আসছে, এমন একটা ফিলিংস তার হচ্ছিল। কিন্তু উনি বাড়ির কাছে এসে উঠোনে পড়ে যান, সেন্সলেস হননি। বাড়ির লোকজন হঠাৎ করে উঠোনে ধপাস করে শব্দ যখন পায় তখন তাদের ঘুম ভেঙে যায়, উঠে আসে, কি হয়েছে তখন বিষয়টি বলেন। এটা ঘটার পরে উনি আসলে অসুস্থ হননি, জ্বরও আসেনি, মানে স্বাভাবিকই ছিলেন উনি, মানে খুব যে বেশি সমস্যা হয়েছে এই ধরনের কোনো বিষয় নয়। এখন চলুন আমরা 2004 সালে ঘটে যাওয়ার একটি ঘটনার দিকে চাই। এটি হচ্ছে জাবেদ ভাইয়ের আপন বড় ভাই। আগের ঘটনাটি ছিল 2001 সালে ওনার আপন মেজো ভাইয়ের সাথে, আর এইবারের ঘটনাটি 2004 সালে ওনার আপন বড় ভাইয়ের সাথে, তার নাম হচ্ছে মিলন ভাই। তো মিলন ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন বলবো। ছোটবেলা থেকেই ওনার বড় ভাইয়ের সাহস বেশ বেশি ছিল, আর সে ভূত প্রেত বা জিন বিশ্বাস টুকটাক করলেও সে বলতো যে জিন আছে কিন্তু আমার সামনে কখনো আসবে না, আমি এগুলার পাত্তা দেব না, আর আসলে ওদেরকে শায়েস্তা করে ছাড়বো, এরকম কথা বলতো আর কি। কিন্তু পরবর্তীতে সে একটি ভয়ানক ঘটনার সম্মুখীন হন। ওনাদের ঘরের পেছনে ছিল একটি ছোট মাঠ, ঘরের সাথেই দক্ষিণে পুকুর, আর পুকুরের আশেপাশে আরো অনেক মাঠ রয়েছে। আর পুকুর পাড়ে ছিল হচ্ছে একটি ইট বালু সিমেন্ট দিয়ে একটি বসবার জায়গা, যেন অনেকে এসে বসতে পারেন, পুকুরের পাড়ে এরকম থাকে না, ঠিক তেমন আর কি। এটা বানানোর একটা কারণ ছিল, কারণ আশেপাশের লোকজন কাজ করত, অনেক পরিশ্রান্ত থাকতো, অনেক সময় বিকেল বেলা বা রাতের বেলাও কেউ কেউ ওখানে এসে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এসে বসতো। ওই সময় তো বিদ্যুৎ আসেনি ওই গ্রামে। তেমনি এক রাতের ঘটনা, রাত প্রায় 12টার দিকে প্রচন্ড গরমের কারণে ওনার বড় ভাই মিলন এবং তার এক বন্ধু, মানে ওই বড় ভাইয়ের বন্ধু ছিল, তার পাশের বাড়ি আর কি, তার নাম ছিল আরব। তো মিলন ভাই এবং আরব তারা ওখানে যায়। প্রিয় লিসেনার্স, এই জাবেদ
ইকবাল ভাইয়ের যে ঘটনাটি প্রচারিত হয়েছিল, সেখানে মশিয়ার মোল্লা নামে একটা লোক ছিল, আপনাদের হয়তো বা কারো কারো মনে থাকবে। এই আরব হচ্ছে সেই মশিয়ার মোল্লার ছেলে। তো আরবের সাথেও 2005 সালের দিকে একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, যেটা পরবর্তীতে উনি পাঠাবেন বলে বলেছেন। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে যাই। যে ওনারা দুজন ওই প্রচন্ড গরমের কারণে প্রথমে ওই জায়গায় বসেছিলেন। এখন রাত বেশি হয়ে যাচ্ছে, তখন মিলন ভাই বলল যে চল আমার বাসায় যাই, তুই ঘুমাবি আমার সাথে। তখন ওই আরব উনি বলেন ঠিক আছে চল। তো ওনারা ওই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর ওনার যেই বড় ভাই মিলন হঠাৎ করে কোনো কারণে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তার চোখ যায় তার পায়ের দিকে। তিনি দেখতে পান যে একটি ছোট বাচ্চা, কুচকুচে কালো, যদিও ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু অন্ধকার হলেও ওই গরমের কারণে ঘরের দরজা এবং জানালা খুলে রেখেছিলেন, চাঁদের আলো ঘরে ঢুকছিল। ও চাঁদের আলোতে তিনি দেখতে পেয়েছেন যে একটি বাচ্চা কুচকুচে কালো এবং তার শরীরে কোনো জামা কাপড় নাই, ছোট বাচ্চা। ওই বাচ্চাটি তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং পায়ের একটি জায়গায় হাত বুলাচ্ছে। এই কারণে তার ঘুম ভেঙে গিয়েছে। উনি এই দৃশ্য দেখে ধর্মর করে উঠে বসেন এবং জোরে দেন এক চিৎকার দেওয়ার সাথে সাথে উনি দেখতে পান ওই বাচ্চাটি দৌড়ে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। কোথায় গেল এটি উনি বলতে পারেন না। ওনার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আর ওই দিন গরম একটু বেশি লাগার কারণে সবার ঘুমই হালকা ছিল, আবার কেউ কেউ আবার ঘুমাতে পারেনি গরমের কারণে। এই কারণে চিৎকারের সাথে সাথে সবাই চলে আসে, কি হয়েছে বলে এরকম একটা জিনিস দেখেছি আমি। এখন বিষয়টি হলো যে ওনারা এখানে ঘুমাতে আসার আগে ওই পুকুর পার ওই দিক দিয়ে এসেছেন। তো হতে পারে ওইখান থেকে কোনো জিনিস ওনাদের সাথে চলে এসেছিলেন, এটা হতে পারে। যাই হোক, এবার আসুন চলে যাই আমরা তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি 2015 সালে এই জাবেদ ইকবাল ভাইয়ের এক বন্ধু, যার নাম হচ্ছে মিরাজ, তার সাথে ঘটেছে। ওই সময়ে এই জাবেদ ইকবাল ভাই তখন ছুটিতে বাড়ি আছেন, আর উনি বাড়িতে গেলে ওনার এই বন্ধু মিরাজের খাওয়া ঘুম সব ওনাদের বাড়িতেই হতো, কারণ অনেকদিন পর পর বন্ধুকে কাছে পেত। তো এই কারণে মিরাজ তার বাড়িতে খুব কম থাকতো, সারাক্ষণ এই জাবেদ ইকবাল ভাইয়ের সাথে থাকতো। এদিকে কি হয়, ওখানকার যে বাজার রয়েছে, বাজারে ওই মিরাজের একটি কসমেটিকের দোকান ছিল। একদিন দোকান থেকে তার আসতে আসতে দেরি হয়ে যায়। মিরাজ যে বাড়ির দিকে ফিরছিলেন আর কি, দেরি হয়ে যায়। তো মিরাজের বাড়ি আবার ওনাদের বাড়ির পশ্চিম পাশে। ওদিক দিয়ে আসতে হলে একটু আগে যে মাঠের কথা বলা হচ্ছে, সে মাঠের মধ্য দিয়ে আসতে হবে। যদিও বা অন্য রাস্তা দিয়ে ঘুরেও আসা যায়, তবে সময়টা একটু বেশি লাগে এই আর কি। তো ঘটনার দিন রাতের বেলা মিরাজ রাত আনুমানিক 11টার দিকে মিরাজের বাড়ির পাশে একটি চায়ের দোকান আছে, সেখান থেকে সে আসতে থাকে। তো দোকানের ওইখানে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে একটি পাগল মেয়ে ছিল। সে এতটা উন্মাদ ছিল যে তাকে বেঁধে রাখতে হতো, তা না হলে সে বাড়ির থেকে একবার বের হয়ে গেলে তাকে খুঁজে বের করা অনেক কষ্টকর ব্যাপার হতো। তো মিরাজ যখন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় যে ওই বাড়ির ওই পাগল মেয়েটি বাড়ির রাস্তার কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে খিলখিল করে হেসে ওঠে। মিরাজ আবার এই পাগল মানুষদেরকে দেখলে ভয় পেত, আর রাতের বেলা হঠাৎ করে এই পাগল মেয়েটির খিলখিল করে হাসা শব্দ সে যখন শুনেছে এবং দেখেছে এই বিষয়টি, সে ভয়ানক ভয় পায়। সে দৌড়ে উল্টো দিকে আবার যাওয়া শুরু করে। ওই যে চায়ের দোকান থেকে সে এসেছিল, ওই চায়ের দোকানের কাছে চলে যায়। ওখানে তো আরো কয়েকজন ছিল। জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে ওই যে পাগলিটাকে দেখলাম, আমাকে দেখে এরকম হাসি দিয়েছে। তখন ওদের মধ্যে একজন বলে, আরে এটা এমন কি, ও তো এরকম হাসেই সব সময়, আর রাতের বেলা তো ওর এখন বের হওয়ার কথা না, ওকে তো বেঁধে রেখে দিয়েছে ঘরের মধ্যে, আর ও তো এক জায়গায় দাঁড়ায়ও থাকে না, সবসময় দৌড়ে বেড়ায়। তুই কি দেখলি, দৌড়, এগুলা ভুয়া, তুই ভুল দেখেছিস, এগুলা বলে আর কি। তখন ওই বন্ধুরা বলে যে এগুলো ভয়ের কিছু নাই। তখন এদিকে আবার
মিরাজ বলে যে ঠিক আছে, তাহলে আমাকে একটু জাবিদের বাড়ি পর্যন্ত এগিয়ে দে, আমার ভয় লাগছে। সবাই বলে যে আরে তুই হাঁটা শুরু কর, আমরা দেখতেছি তোকে, যা, কোনো সমস্যা নেই, এগুলো বলে। তখন সে কি করবে, সে হাঁটা শুরু করে। আর মিরাজ আবার জাবেদ ইকবাল ভাইকে ফোন করে। তখন জাবেদ ইকবাল ভাইও বলে যে ঠিক আছে, আমি একটু এগিয়ে আসছি, তুই আসা শুরু কর। মিরাজ তখন বাধ্য হয়ে একাই যাওয়া শুরু করে। আর ওই পাগলি যে বাড়িতে ছিল সেটা পার হয়ে চলে যায়। তখন আর সে ওই সময় কাউকে দেখে না। আর একটু আগে যে ছোট একটা ব্রিজের কথা বলা হয়েছিল, ওই ব্রিজের নিচে নেমে সে হেঁটে আসতে থাকে যাতে তাড়াতাড়ি আসা যায় আর কি। যখন সে মাঠের মাঝখানে আসে তখন তার শরীর হঠাৎ করে ভারী হয়ে যায়। সে শুনতে পায় কে যেন তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, মিরাজ, ও মিরাজ। এই কথা শুনে মিরাজ তখন ভয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর তার পা চলে না, যা দোয়া দরুদ মুখস্থ ছিল সে পড়তে লাগে। এবং সে এখন বুঝতে পারছে যে আস্তে আস্তে ওই আওয়াজটি বাড়তে থাকে, মিরাজ, ও মিরাজ, মানে এই শব্দটা আস্তে আস্তে খালি বাড়তে থাকে, খালি মিরাজ, ও মিরাজ এটা বলে। মিরাজ একটু সাহস করে পেছন দিকে তাকিয়ে দেখে এই যে জাবেদ ইকবাল ভাইয়ের যিনি মেজ ভাই এবং বড় ভাই, এনারা যেই অবয়বটির কথা অনেক আগে বলেছিলেন তাদের সাথে দেখা হয়েছিল, ওই জিনিসটা মানে ওই রকমের অবয়বের কাউকে দেখতে পায়। একটি বাচ্চা, কালো কুচকুচে, গায়ে কোনো জামা কাপড় নেই। ওই জিনিসটি বলছে, মিরাজ, এই মিরাজ। এখন মিরাজের তো বয়স বেশি, আর এত ছোট একটা বাচ্চা যেটা দেখা যাচ্ছে সে এরকম নাম ধরে ডাকছে, এটি যখন সে বুঝতে পারে যে এই জিনিসটা মনে হয় ওই জিনিসটা যেটা আগে অনেকে দেখেছে, উনি তো প্রচন্ড ভয় পান। হঠাৎ করে সামনের থেকে একটা মানে আওয়াজ আসে, মিরাজ, এই মিরাজ, আমি এখানে পুকুর পাড়ে বসে আছি, আয়। তখন মিরাজ ওই শব্দটা শুনে যে জাবেদ ইকবাল ভাইয়ের কণ্ঠ, মানে উনি আবার মানে তাকে রিসিভ করার জন্য পুকুরের পাড়ে বসেছিলেন। তো ওনার এই শব্দ শোনার সাথে সাথে সে পেছন দিকে তাকিয়ে দেখে ওই অবয়বটা নেই। তখনই দৌড়ে এই জাবেদ ইকবাল ভাইয়ের কাছে চলে যান। তখন বলেন যে আমি তো মাত্র ওই জিনিসটা দেখছি রে। তখন জাবেদ ইকবাল ভাই বলে যে বলিস কি, ওই জিনিসটা তোর সাথে দেখা হয়ে গিয়েছিল। তো প্রিয় লিসেনার্স, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই আশেপাশের ওই জায়গাটাতে এই অবয়বটিকে প্রায়শই দেখা যায়, অনেকেই সেটা দেখেছেন। এবং ওই অবয়বটা ঠিক এমনই, ছোট বাচ্চার আকৃতির, কোনো জামা কাপড় পরে না, কালো কুচকুচে, এভাবে মানুষকে ভয় দেখায়। তো যাই হোক, এটি ছিল ঘটনা। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। সেদিন খুব গরম ছিল, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। তো আফজাল কাকার ভাতিজার শরীর খুব খারাপ করে গেছে। আসলে শরীর আগের থেকেই খারাপ ছিল, কিন্তু সেদিনের রক্তবমির অবস্থা খুব কাহিল করে দেয় তাকে। সকাল থেকে তিনি কোনো কথা বলছিল না সেদিন, শরীর খুব ঠান্ডা হয়ে আসছে। তাকে ঢাকায় এনেছিল আগেই। তো আফজাল কাকা তার পরিবারের সহযোগিতায় আফজাল কাকার ভাতিজা জামিলকে নিয়ে ঢাকায় আসেন। 22 বছরের বয়সেই মরণবেধি ক্যান্সার নিয়ে তার শরীরে মরণবেধি ক্যান্সার তার শরীরের রক্তে বাসা বেঁধে ফেলে। প্রায় 2 বছর তিনি রক্তের এই ক্যান্সারের বাসা নিয়ে বেঁচেছিলেন। মারা যাবেন তিনি জানতেন এটা, এবং এটা পরিবারের সবাই জানত। 1995 সাল, তখনও এত ভালো চিকিৎসার জন্ম হয়নি। এখন হয়তো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে এই রোগীর মৃত্যুর যুদ্ধ দীর্ঘায়িত করাই যায়, যতদিন বাঁচে। তবে চিকিৎসার ব্যাপক উন্নতি তখন ছিল না। সেদিনের আগের দিন থেকেই জামিল বলেছিল, আমি মারা যেতে চাই না। আফজাল কাকা তার এক বোনের বাসাতে ছিল, চিকিৎসা তো করাতে পারেই নেই, হাসপাতালের টাকা পর্যন্ত ছিল না। তো হাসপাতালে নেওয়ার আগ থেকে কাকার বুক ধরফর করতে থাকে কিভাবে ম্যানেজ করবে। আর এই ছেলেটাকে কাকা অত্যাধিক ভালোবাসত, তার দোকানেও বসতো, তার সাথে বাজার করতে যেত। মাঝে মাঝেই রক্ত শূন্যতা দেখা যেত, অজ্ঞান হয়ে যেত ছেলেটা। একদিন জেনে যায় তার ক্যান্সার। বাবা নেই, মা নেই, সেই কবে থেকে ছেলে তার কাছেও আশেপাশের আত্মীয়দের দেওয়া খাওয়া নিয়েই বড় হয়েছে, কাপড় পরেই বড় হয়েছে, তাই মায়াটাও বেশি। পান্তা ভাত খুব পছন্দ ছিল ছেলেটা। সেদিন মারা যাবার সময় হাসপাতাল থেকে বের হওয়ার আগে দিয়ে একটা হাসি দিয়েছিল। বিকেলে খবর আসে জামিল বেঁচে নেই।
তারা জানতো, আফজাল কাকাও জানতো। কি জানি যখন মারা গেছিল, যে মানে মারা গেছে জামিল, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিন রোদ, হঠাৎ করে আকাশে মেঘ শুরু হয়, মেঘের ঘনঘটা শুরু হয়, গরম জিনিসটা সরে যেতে শুরু করে এবং বৃষ্টি মুষলধারে শুরু হয়ে যায়। আফজাল কাকা বলেছে জুন জুলাইয়ের দিকের ঘটনা। তো আপনাদের সবাইকে জানাই যে সেবারের জুনের 11 তারিখে আমার দাদা মারা যায়। তখন মহরমের সময় ছিল, 1995 সাল। তো আফজাল কাকারা হাসপাতালে যায়, সেখান থেকে লাশ রেখে খুঁজতে যায়, মানে তারা ট্রাক খুঁজতে যায়। তখন লাশ ট্রাকে করে ঢাকার বাইরে নেওয়া যেত, কিন্তু হরতাল থাকবার কারণে এক প্রকার ঝামেলার মধ্যে পড়ে। টাকা পয়সারও একটা বিষয় আছে। আফজাল কাকা টাকা চাইতে গেছে আরো 2-3 জায়গায়। টাকা পয়সার জোগাড় হবার পরেই অ্যাম্বুলেন্স ভাড়া করা হবে। তো একটা পর্যায়ে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। আর তারা যে গ্রামের কয়েকজন মিলে সবাই মিলে ঢাকায় এসেছিল, তো 4-5 জন ছিল তারা। লাশটা নিয়ে যেতে হবে পটিয়ায়, জামিলের বাবা মার পাশে দাফন করতে হবে, এবং জামিলের এটাই ছিল শেষ ইচ্ছা যে ওর লাশটা যেন বাবা মার পাশে দাফন করা হয়। তো ঢাকা থেকেই খবর দেওয়া হয় যাতে কবর খুঁড়ে রাখা হয়। রাস্তার মধ্যে তার মনে হচ্ছিল রিকশার মধ্যে কেউ আছে। তিনি তখন হাসপাতালের দিকে যাচ্ছেন টাকা পয়সা জোগাড় করে। তার ভয় হচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে, লাশ গোসল করাতে হবে, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। আর তিনি চাইছিল লাশটা একবার এখান থেকে গোসল করে, ঢাকা থেকে গোসল করে চিটাগং নিয়ে যাবেন। তো সরকারি হাসপাতাল, তারপরও পারমিশন নিয়ে বৃষ্টিতে এক পাশ আসসালামু আলাইকুম, আমি রিফাত রহমান। তো আপনারা জানেন যে খামার করতে গেলে আসলে কি ধরনের কি প্যারা খেতে হয়, কারণ রেগুলারিটি মেনটেন করে আসলে খামারে কাজ করতে হয়। অন্যান্য যারা চাকরি বাকরি বা এটা ওটা কাজ করে তাদের আসলে সেরকম কোনো চাপ থাকে না। দেন চাকরির সময় শুধু কাজ করার, বাড়তি টাইমটা হচ্ছে বসে থাকা। দেন আর আমাদের কাজ হচ্ছে রেগুলারই করতে হয় একটা নির্দিষ্ট সময়, যে কাজগুলো না করলেই নয়। দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল একটা গামলা নিয়ে চলে এসেছি মাশরুমের খামারে। খামারে এসে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কোন মাশরুমগুলো কীরকম উঠবে না উঠবে, কোয়ালিটি কীরকম, পাতাগুলোর সাইজ কীরকম বড় হয়েছে। দেন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের হচ্ছে মাশরুমের পাতাগুলো সবগুলো এই যে দেখাচ্ছি, দেখিয়ে দেখিয়ে যেগুলো বড় বড় পাতা আসলে তোলার মতো সাইজ, এগুলো না আসলে তুলতে হবে। দেখেন এই পাতাগুলো আর কি ফেটে গেছে, কারণ এগুলো সাইজ ওভার সাইজ হয়ে গেছে। দেন পাতাটা মোচড় দিয়ে আসলে তুলতে হয় এরকমভাবে পাতাগুলো তুলতে থাকি আমি এক এক করে সব। আসলে কার না ভালো লাগে সকালবেলা শুরুতেই যদি এরকম একটা ভালো ফলাফল পেয়ে থাকি। আজকে মোটামুটি দেখে মনে হচ্ছে অনেকগুলো মাশরুম উঠবে। তো আস্তে আস্তে আমরা তুলতে থাকি, দেখি কতগুলো মাশরুম তুলতে পারি। অলরেডি আমরা 3টা থেকে মাশরুম তুলেছি, 3-4টা থেকে, যেগুলো মোটামুটি আমাদের হাফ কেজি প্লাস হয়ে যাবে আসলে। আর মাশরুমের দাম কীরকম এটা তো আপনারা সবাই জানেন। খামারের কাজ করতে করতে দেরিতে গোসল করে ফেলে আসলে মোটামুটি ঠান্ডা লেগে গেছে, কথাও বলতে পারছি না ঠিক মতো। তো আসলে আজকের এরকম করে মাশরুম তুলবো সারাদিন। দিন মাশরুম তোলার পরবর্তী আর কি কি কাজ আছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং সম্পূর্ণ কাজগুলো দেখতে থাকেন। একদিকের মাশরুম তোলা শেষ করে আমি আরেক দিকের মাশরুম তুলতে দ্রুত চলে এলাম। দেন দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গামলা মোটামুটি ভর্তি হয়ে গেছে মাশরুম দিয়ে। দেন একটা করে লাইনে ঢুকছি আর মাশরুম তুলতেছি। আসলে আজকে অনেক তাড়াহুড়ার ভিতরে আছি, কারণ রংপুরে হচ্ছে পয়লা বৈশাখের জন্য বৈশাখী মেলা আছে। কারণ বৈশাখী মেলার জন্য আবার প্রস্তুতি নিতে হবে, 3 দিনের মেলা, যেখানে হচ্ছে মাশরুমের আমাদের একটা স্টল আছে। দেন যে স্টলের জন্য আমাদের হচ্ছে মাশরুম কালেক্ট করে হচ্ছে ওখানে নিয়ে গিয়ে প্যাকেট করে বিক্রি, তারপর হচ্ছে মাশরুমের বিভিন্ন ধরনের খাবার আইটেম এগুলো বিক্রি করব। আচ্ছা, খামারের কাজগুলো শেষ করে ওইদিকে আবার একটু ফোকাস দিতে হবে, তার জন্য অনেক তাড়াহুড়ার ভিতরে খুব দ্রুত কাজটা আমাকে শেষ করে নিতে হবে। আর রানিং হেভি দ্রুত কাজগুলো করছি। আর আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে না পারলে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের গামলা মোটামুটি কমপ্লিট লোড হয়ে গিয়েছে। আসলে বলার কিছু নাই, কারণ এরকম ফলাফল দেখলে কার ভালো না লাগে। সকালবেলা একটা গামলা নিয়ে আসছি, মনে করছিলাম আসার সময় যে মাশরুম কি উঠবে, এই গামলাটা কি ভর্তি হবে, মেলার জন্য কি মাশরুম আমি বিক্রি করতে পারবো। দেন এসে দেখে আমি নিজেই অবাক, কারণ এক রাতের ভিতরে এতগুলো মাশরুম এত সাইজের হয়ে গিয়েছে। মাশরুমগুলো সম্পূর্ণ তুলতেছে, হাত আমার ভর্তি হয়ে গেছে, মাশরুম তুলতে তুলতে মাশরুমই পড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের হাতে হচ্ছে মাশরুমের কোয়ালিটি। আমাদের মাশরুমগুলো দেখেন কোন একদম সুপার কোয়ালিটির মাশরুম, অনেক সুন্দর। আর পাতাগুলো বড় বড় সাদা সাদা পাতা, যেগুলো দেখলেই যে কোনো কারো হচ্ছে লোভ সামলাতে পারবে না, সবাই হচ্ছে মাশরুমগুলো নিতে চাইবে।
তো গামলাগুলো আমাদের লোড করলাম। আসলে আমাদের পহেলা বৈশাখ বা হচ্ছে বিভিন্ন বন্ধ বলতে কিছু নাই ভাই। আসলে আমরা যারা হচ্ছে খামারি তাদের রেগুলারই কাজ করতে হয়, চাইলেও কাজ করতে হয়, না চাইলেও কাজ করতে হয়। কারণ একদিন না কাজ করলে দেখা যায় আমরা যে বাকি 1 মাস কাজ করব, দেন ওই 1 মাসের কাজে হচ্ছে বিভিন্ন ব্যাঘাত ঘটবে বা হচ্ছে 1 মাসের কাজ আমাদের নষ্ট হয়ে যাবে একদিন কাজ না করলেই। তার জন্য আমাদের হচ্ছে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হয়, সময় টাইম টু টাইম আমাদের কাজ করাই লাগে। নাহলে হচ্ছে যত্ন জিনিসপাতি ঠিকঠাক মতো হয় না, যেটাতে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার পরবর্তীতে ভোগান্তির শিকার হয়ে থাকি। তো আমাদের দেখতেই পাচ্ছেন মাশরুম, এই যে উপর থেকে আবার দেখতেছি, দেন মাশরুম আছে কিনা এখনও তোলার মতো। এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে মাশরুমগুলো তুলে ড্রামের উপরে রাখলাম, দেন রেখে হচ্ছে স্প্রে মেশিনটা ছেড়ে দিয়ে আবার হচ্ছে বাকিগুলো নিয়ে পানি দিতে হবে। কারণ পানি না দিলে তো আবার মাশরুম হবে না, কারণ মাশরুম হচ্ছে পানি থেকেই হয়। মাশরুমের যে পানি, মাশরুমের প্রধান খাদ্যই হচ্ছে পানি। সব কিছু যেমন গরুর খাদ্য হচ্ছে গম, ভুসি, ভুট্টা, এগুলোনের ভুসিগুলান দেওয়া থাকে, তারপর হচ্ছে ঘাস দেওয়া থাকে। সেরকম হচ্ছে মাশরুমের খাবার হচ্ছে পানি। এটাকে হচ্ছে দিনে 4-5 বেলা পানি দিতে হয় টাইম টু টাইম। আর হচ্ছে পানি দিতে মোটামুটি আমার এই খামারে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। দেন পানি দিব একদম A to Z সবগুলানে দেখে শুনে পানি দিতে হবে, যেন প্রতিটা কোনায় কোনায় পানি পৌঁছায়। এরকম দেখে দেখে পানি দিতে হয়। স্প্রে মেশিন চালু করে হাতে স্প্রে নিয়ে প্রতিটা লাইনে লাইনে গিয়ে আমি হচ্ছে পানি দিতেছি, যেন হচ্ছে সবগুলো গাছে পানি পড়ে। আর সবগুলো হচ্ছে মাশরুমের বীজগুলোও আবার পরিষ্কার করতে হয়, কারণ হচ্ছে পরিষ্কার না করলে ওখান থেকে আবার মাশরুম উঠবে কীভাবে। আর একের পানি দেওয়াগুলো শেষ করে এবার আমরা হচ্ছে ঝুলানো সিলিন্ডারগুলোতে পানি দিচ্ছি। যে ঝুলানো সিলিন্ডারগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাশরুম আছে এখানে, যেগুলো হচ্ছে পানি দিতেই হবে, না দিলে এগুলো হচ্ছে শুকাই যাবে। শুকাই গেলে এগুলো আর হচ্ছে কেউ নিতে চাইবে না। তার জন্য আমাদেরকে এগুলো নিয়ে পানি দিচ্ছি আমরা একটু বেশি করে। দেন পানি দেওয়ার পরবর্তীতে এগুলো হচ্ছে দেখা গেল আজকে সন্ধ্যার দিকে তুলবো বা হচ্ছে কালকে আবার সকালের দিকে মাশরুমগুলো তুলে ফেলতে হবে। না তুললে আমাদের হচ্ছে মাশরুমগুলো নষ্ট হয়ে যাবে। পাতার সাইজ বড় হয়ে গেলে পাতাগুলো ফেটে যাবে। যদি পানি না দেয় তাহলে মাশরুমগুলো শুকিয়ে যাবে। সবগুলো পানি দেওয়ার পরে পানি দেওয়া শেষ করে এবার আমরা হচ্ছে মাশরুমগুলোকে নিয়ে হচ্ছে ডিরেক্ট আমাদের বাসায় চলে যাব। দেন বাসায় গিয়ে এগুলো হচ্ছে আবার করতে হবে, প্যাকেটিং করতে হবে। প্যাকেটিং করে আবার মেলার জন্য প্রস্তুত হতে হবে। পানি দেওয়া শেষ করলাম এই মুহূর্তে। পানি দেওয়া শেষ অবশেষে আমাকে হেল্প করার জন্য একটা ছোটো ভাই চলে এসেছে। তো আমি তার হাতে মাশরুমের গামলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাশরুম ঘরে তালা লাগাবো। তালা লাগিয়ে তার সঙ্গে বাসায় চলে যাব। বাসায় গিয়ে মাশরুমগুলো কাটবো।